যদি জিজ্ঞেস করেন স্যার, সবাই বলবে ইয়েস স্যার। ইয়েস স্যার মানে মির্জাফর স্যার, ইয়েস পাপা, ইয়েস পাপা, স্যার ইজ দেয়ার বাট ভোট নো পাপা। বুঝতে হবে। হ্যাঁ, আমাদের দলও কোর্টে গেছে, ডিএমকে যেমন গেছে, অন্যান্য রাজনৈতিক দলেরও গেছে। আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের থেকে মানুষের হয়ে আমরা বিচার চেয়েছি। এত শর্ট টাইমে এসআইআর হতে পারে না। নিহাতি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী পদে বসে রয়েছেন বলে সেই পদটুকুকে রেসপেক্ট করতে হয়, সত্যি রেসপেক্ট করতে হয়। কিন্তু আজ বলতে বাধ্য হচ্ছে যে মমতা ব্যানার্জি এই যে মির্জাফর স্যার, মির্জাফর পাপা করছিলেন, আপনি একবার বলুন তো যে আসলে পশ্চিমবঙ্গের নাগরিকের জন্য কে মির্জাফর? মির্জাফর কাকে বলা হয়? যে নিজের দলে থেকে যে বেইমানি করে, তাই তো? মির্জাফর তো সিরাজউদ্দৌলার সাথে বেইমানি করেছিলেন ওনার দলে থেকে। তো আজ কান খুলে শুনে নিন, পশ্চিমবঙ্গের মানুষের সাথে সব থেকে বড় বেইমানি শুধুমাত্র পলিটিক্স করে থাকেন কেউ, তাহলে ইনি হচ্ছেন মমতা ব্যানার্জি। আজ আমার ভাবতে পারছি না, কল্পনারও অতীত আমার মনে হচ্ছে এই খবরটি করতে গিয়ে, যে দিল্লির বিস্ফোরণে পশ্চিমবঙ্গের যোগ। দুপুর বেলায় এনআইএ টিম নেমেছে বাংলাদেশ ভারতের সীমান্তবর্তী একটি জেলা মুর্শিদাবাদে, যেখানে একজন ব্যক্তি যিনি নাকি পরিযায়ী শ্রমিক, যার হয়ে মমতা ব্যানার্জি পরিযায়ী শ্রমিক এই ওই তাদের ভোটার কার্ড, আধার কার্ড করে এত বড় বড় কথা বলেন, সেই পরিযায়ী শ্রমিকের বাড়িতে গিয়েছেন এনআইএ টিম। শুধুমাত্র তাই নয়, চারিদিকে ছড়িয়ে পড়েছে এনআইএ টিম। অর্থাৎ দিল্লির বিস্ফোরণে বাংলার যোগ। সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করি। এতদিন পর্যন্ত চিৎকার করে বলতাম যে ফলস ভোটার কার্ড দেওয়া হচ্ছে, ফলস আধার কার্ড দেওয়া হচ্ছে, আমাদের সীমান্তবর্তী এরিয়ার কন্ডিশন ভালো না। মুর্শিদাবাদের দাঙ্গা যখন হয় ওয়াকফকে নিয়ে, তখনও আমরা দেখেছিলাম যে বাড়ির ছাদে ইট রাখা ছিল। আমি তখনও চিৎকার করে বলেছিলাম যে এরা কারা, এরা আর যাই হোক ভারতীয় হতে পারে না, এরা মোটিভেটেড, এরা হলিডে মুভিতে দেখানো স্লিপার সেলের মতো কাজ করছে। আর আজ আপনারা দেখুন একদম সামনেই চলে এলো। কি করছেন মমতা ব্যানার্জি? আপনি কাজের কাজ তো কিছু করছেন না। আপনি বলছেন এসআইআর হতে দেবো না। কেন হতে দেবেন না? কারণ এসআইআর এর মাধ্যমে ছেকে কে ঠিক কে ভুল, কে বৈধ কে অবৈধ, কে আসল কে নকল বেরিয়ে চলে আসছে, যেটা মমতা ব্যানার্জি চাইছেন না। মানে আপনি দেশ চলে যাক, রাজ্য শেষ হয়ে যাক, কিন্তু এসআইআর না হোক। আজকে আমি আপনাদেরকে ছোট্ট করে জানাই যে ইভি স্কুটি কিনতে যাবেন, তো সেখানে মমতা ব্যানার্জি নিজের দিকে ছাড় দেন না। তিনি বলেন আমি টাকা নেব, অথচ সেন্ট্রাল গভর্নমেন্টের দিক থেকে সাবসিডি পাবেন। আপনি সোলার প্যানেল বসাতে যাবেন, তো দিদি বলবেন আমি দেবো না, ও কেন্দ্র সরকার দেবে। মানে দিদির দিক থেকে আপনারা ছাড় পাবেন না। মানে দেশের যে সমস্ত কাজে মানুষকে এগোতে হবে, মানুষকে এগিয়ে নিয়ে যাব, সেই সমস্ত কাজে মমতা ব্যানার্জি নেই। মমতা ব্যানার্জি কিসে আছে? মমতা ব্যানার্জি আছেন এই দেখুন না, জানা যাচ্ছে যে আজকে 48 ঘন্টার মধ্যে মুর্শিদাবাদে দুপুর বেলায় একটি নবগ্রাম থানার আন্ডারে পড়ে একটি নিমগ্রাম নামক একটি গ্রামে, যেখানে ধরধর এনআইএ টিম নেমেছে। এনআইএ টিম নামতেই খোঁজ করেছেন মইনুল হাসানের বাড়ি। মইনুল হাসানের বাড়ি ঢুকতেই তন্ন করে তল্লাশি শুরু করা হয়, কোনো প্রশ্ন না করে শুধু তল্লাশি করে যাচ্ছেন, চেনে মানে চারিদিকে চেকিং করা চলছে। শুধুমাত্র তাই নয়, ওই মইনুল হাসানের বাড়ির আশেপাশে যত লোকজন ছিলেন তাদের সাথে কথা বলছেন, জানার চেষ্টা করছেন। মইনুল হাসানকে অ্যারেস্ট করা হয়। জানা যায় ইনি নাকি পেশায় রাজমিস্ত্রি, পরিযায়ী শ্রমিক, যাতায়াত রয়েছে মুম্বাইতেও দিল্লিতেও, এবং মানে বছর ধরে উনি মুম্বাই দিল্লিতে কাজ করেছেন। সেই মইনুল হাসানের সাথে যোগসূত্র পাওয়া গেছে দিল্লির বিস্ফোরণ যারা ঘটিয়েছে তাদের সাথে এনার আতাত রয়েছে। এবং সেই কারণে এনআইএ টিম ঢুকে ঘন্টাখানেক জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রমাণ পেয়েছেন যে দেখুন না, আর্থিক লেনদেন হয়েছে, একাধিক নম্বর আর্থিক লেনদেন এই সমস্ত করেছেন এই মইনুল হাসান। কোথায় থাকতেন? পশ্চিমবঙ্গে। কোন এরিয়া? মুর্শিদাবাদের মধ্যে। কোথাকার ভোটার কার্ড, কোথাকার আধার কার্ড? ডেফিনেটলি এখানকার। এবার এসআইআর এর মাধ্যমে তো জানা যাবে যে উনি অরিজিনাল ভারতীয় নাকি ভারতীয় নন। কিন্তু যাই হোক না কেন, এই মইনুল হাসানের সাথে যোগসূত্র পাওয়া গেছে দিল্লির বিস্ফোরণে। তার মানে মইনুল হাসানও স্লিপার সেল হয়ে কাজ করছিলেন, আতঙ্কবাদীকে হেল্প করছিলেন। কারা হয় স্লিপার সেল? যাদের নিজেদের বলি দেওয়ার ইচ্ছে হয় না, অথচ তারা চায় যে কেউ আসুক
আর তাদের কাস্ট, মানে আমি আর ভেঙে কি বলবো, আপনারা নিজেরাই সব জানেন, যে আসুক আর বলি হোক, তো তাদেরকে হেল্প করে। কেমন করে হেল্প করে? চুপি সারে ভারতের মধ্যে থেকে আতঙ্কবাদীর হয়ে কাজ করে। এমন যদি এক্সাম্পল সেট করতে চান, তাহলে ইনি হচ্ছেন সেই স্লিপার সেল মইনুল হাসান। এবং এনার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করার পর এনআইএ টিম বাংলা ছাড়েননি, মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছেন। কি না, তো আরো বড় সড়ো কিছু প্ল্যানিং রয়েছে, যেখানে এখনো খোঁজা চলছে 350 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট। কোথায় রয়েছে সেই 350 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট? কারণ বাংলাদেশ আর নেপাল থেকেই নাকি সেই বিস্ফোরক ভারতে ঢুকেছিল, এমনটা ইঙ্গিত মিলছে। আর আমি ছোট্ট করে আপনাদেরকে এক্সাম্পল দিতে চাই, যে 350 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট মানে যেটার মাধ্যমে প্রায় 1600 কেজি আরডিএক্স বানানো যেত, প্রায় 1600 কেজি। পুলওয়ামা অ্যাটাকে মাত্র 80 কেজি আরডিএক্স ছিল, যার মধ্যে 40 জওয়ান শহীদ হয়েছিলেন। তার মানে 1600 কেজি আরডিএক্স, মানে বুঝতে পারছেন কি পরিস্থিতি। এনআইএ এর একজন সদস্য বেশি কিছু না জানিয়ে শুধু ছোট্ট করে জানিয়েছেন যে এই সেই মুর্শিদাবাদ যেখান থেকে আনসারুল্লাহ বাংলা টিমেরও যোগাযোগ পাওয়া গেছিল। তারা ভার্চুয়ালি যোগাযোগ করে, তারা আর্থিক লেনদেন করে, তারা বর্ডারের এপার ওপার করে এবং বিভিন্ন রকম মৌলবী, মৌলানা এবং মসজিদের মাধ্যমে তাদের টেরর অ্যাক্টিভিটিকে বাড়াওয়া দেয়। যেখানে বলেছেন যে এমন এখন সমস্ত কিছু বলা যাবে না, কিন্তু বিস্ফোরণের কিছু অর্থ আর যোগাযোগের যে অংশ সেটা এই পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাগুলির মাধ্যমেই হয়েছিল। সমস্ত কথা তো এখন বলা যাবে না, সার্চিং এখনো চলছে। ইতিমধ্যে খবর রয়েছে যে 15 জনকে আটক করা হয়েছে, 4 জন এখনো ছদ্মবেশী চিকিৎসক ঘুরে বেড়াচ্ছেন, তাদের তল্লাশি চলছে। এবং তার পাশাপাশি আরেকটি বড় খবর এলো যে এইবার আমাদের রাজ্যে আধার থেকে 34 লক্ষ মৃত ভোটারের নাম বাদ দেওয়ার জন্য পুরো বিষয়টা, অর্থাৎ এখনো পর্যন্ত যে আধারের 34 লক্ষ যারা মৃত হয়ে গেছে কিন্তু তাদের ভোটার কার্ড ছিল, আধার কার্ড ছিল, তাদের নাম বাদ দেওয়ার জন্য জানিয়েছেন আধারের কর্তৃপক্ষ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে। তার মানে 34 লক্ষ ভোটারের আধার কার্ড ছিল, তার মানে ভোটার কার্ডও ছিল, তার মানে ভোটার তালিকাতে নামও ছিল। এর মানে আমি কি বলতে চাইছি আপনাদেরকে? আমি এটাই বলতে চাইছি যে কতটা সিকিউরিটি ব্রিচ করেছে এই সরকার। একবার ভেবে দেখুন, আমাদের রাজ্যে ভুরি ভুরি আধার কার্ড আর ভোটার কার্ড এভাবে ছাপিয়ে দেওয়া হয়েছে, এমনি দিয়ে দেওয়া হয়েছে, না যাচাই করা হয়েছে যে সে ভারতীয় না বাংলাদেশ থেকে এসছে, না স্লিপার সেল না আতঙ্কবাদী, কিচ্ছু দেখার দরকার নেই। রাজ্য সরকার নিজের ভোট পলিটিক্স করেছে আর ভুরি ভুরি আধার কার্ড ছাপিয়েছে। এমনি এমনি জল থেকে আপনারা দেখতে পাচ্ছেন, জমি থেকে দেখতে পাচ্ছেন 3 বস্তা আধার কার্ড বেরিয়ে যাচ্ছে এমনি এমনি। আরে আধার কার্ড ভোটার কার্ড একটা ইউনিক আইডেন্টিফিকেশন, তার মানে ওটা বানাতে কষ্ট লাগবে, তথ্য লাগবে, প্রমাণ লাগবে। তা না করে রাজ্য সরকার কিছু টাকার জন্য এবং রাজ্য সরকারের কর্মীরা আধার ভোটার ভুরি ভুরি দিয়েছে। রিসেন্ট আপনারা কি শুনছিলেন আপনারা? যে যারা মৃত ভোটার নাকি রয়ে গেছে তাদের জন্য তৃণমূল কংগ্রেসের বিএলএ ডিমান্ড করছে, ইনফ্যাক্ট বিএলওদেরকে হুঁশিয়ারি দিচ্ছেন যে মৃতদের নামে ফর্ম এসছে এনুমারেশন, সেই ফর্মটা ফিল আপ করে মানে আমাদেরকে দিয়ে দিন, আমরা ফিল আপ করবো, আমরাই ছবি লাগাবো, আমরাই সই করব, বাকি কি করতে হয় আমরা বুঝে নেবো। সেই ব্যক্তিদেরকে আমি বলতে চাই অত সহজ নয়, কারণ আমাদের পশ্চিমবঙ্গ কি হয়ে গেছে, কি বানিয়ে ফেলেছে রাজ্য সরকার তার সমস্তটা জানে। একমাত্র পশ্চিমবঙ্গকে তো দেশের থ্রেট তৈরি করলে হবে না, যেটা অলরেডি হয়ে গেছে। সেই কারণে মৃত ভোটারদের সংখ্যা শুধুমাত্র বিএলওরা যা দেবে সেটাই নির্বাচন কমিশন মেনে নেবে এমনটা নয়। ইউআইডিএআই কর্তৃপক্ষের দিক থেকে তথ্য চাওয়া হয়েছিল মৃতদের, শুধু সেখানেই থেমে থাকেননি মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। জাতীয় নির্বাচন কমিশনের নেতৃত্বে ব্যাংকের কাছ থেকেও, মানে এটা পশ্চিমবঙ্গে প্রথম হচ্ছে যে ব্যাংকের কাছ থেকেও মৃতদের ডিটেলস চাওয়া হচ্ছে। কারণ যখন ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয় না তখন কেওয়াইসি লাগে, অর্থাৎ লিঙ্ক থাকতে হয়, ভোটার কার্ড, আধার কার্ড, ফোন নাম্বার সব লিঙ্ক থাকে। অর্থাৎ মৃতদের তথ্য এক তো বিএলওরা দেবেন, সেকেন্ড হচ্ছে আধার কার্ডের কর্তৃপক্ষ দিয়েছে, এবার ব্যাংক দেবেন এবং তার পাশাপাশি ডিএম এর কাছ থেকেও তো চাওয়া হয়েছে। কত মিথ্যা বলবেন? মিথ্যা বলে তো বেশি দূর যাওয়া যাবে না, কারণ মমতা ব্যানার্জি তো লক্ষ্মী ভান্ডার দিচ্ছেন। এবার যে মারা গেছেন তার অ্যাকাউন্টে তো মমতা ব্যানার্জি লক্ষ্মী ভান্ডার দেবেন না, তার মানে উনি হিসাব করেন, ওনার হিসাবের মাধ্যমে তার মানে আপনাকে বুঝে নিতে হবে ডিএম এর কাছেও তথ্য রয়েছে। অর্থাৎ এই ভুয়ো খেলা যাবে না, ভুয়ো যা রয়েছে তার সঠিক এবং অ্যাকিউরেট তথ্য
নির্বাচন কমিশন ছেঁকে বের করে নেবেন, যার মাধ্যমে পুরোপুরি আইডেন্টিফাই করা হবে এক তো হচ্ছে কারা ভারতীয়, কারা বাইরে থেকে এসেছে, এবং তার পাশাপাশি ন্যাশনাল সিকিউরিটি থ্রেট যেটা মুর্শিদাবাদ হয়ে দাঁড়াচ্ছে। কারণ আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সব থেকে বেশি বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার করে, আর এটা আমাদের সেকেন্ড থ্রেট হতে চলেছে, কারণ ওখানে ইউনুসের গভর্নমেন্ট আছে যেটা পুরোপুরি ভারত বিরোধী। তো এবার ভারত সরকার কোনোদিন চাইবে না যে সেকেন্ড পাকিস্তান তৈরি হোক। সুতরাং এটুকু আমরা খুব ভালো করে জানি, যদি এটা সেকেন্ড থ্রেট হয় তাহলে এত নিরাপত্তা বাহিনীও আমাদের নেই, মানে কত খরচ আর কত নিরাপত্তা বাহিনী লাগবে ভেবে দেখুন। আর তার মধ্যে যদি এক একটা জেলা যেমন মুর্শিদাবাদ হয়ে গেছে, এক একটা জেলা যদি নর্মাল মানুষ মানে আমার আপনাদের মতো হাসবে, খেলবে, ব্যবসা করবে, কাজ করবে, টাকা কামাবে, দিন আনবে, দিন খাবে, কিন্তু তলায় তলায় তারা আতঙ্কবাদী হারকাতের সাথে যুক্ত থাকবে, তো এরকম ব্যক্তিদেরকে বারবার খুঁজে বের করাও খুব মুশকিল। তার মানে এটার গোড়া ছাড়তে হবে, আর সেই ছাঁটাইয়ের কাজই এসআইআর করছে, যার মাধ্যমে কে অরিজিনাল কে ফেক এটাই বের করা হবে। সুতরাং মমতা ব্যানার্জি, আপনাকে এটুকুই বলবো আমি, আর বলতে পারেন রিকোয়েস্ট করছি একজন ভারতীয় নাগরিক হিসেবে, যে এইবার আপনি এসআইআর এর সহায়তা করুন, আর আসল তথ্য দিন। তাতে আমি জানি হয়তো আপনার সরকারই থাকবে না, আপনি উল্টে যেতে পারেন, কারণ ফেক ভোটার ছাড়া আপনার টেকার কোনো জায়গা নেই, কারণ রাজ্য ধ্বংস করে ফেলেছেন, শেষ হয়ে গেছে, রাজ্যের কিছু নেই। দিল্লির ভাবতে পারছেন বিস্ফোরণের যোগ, পশ্চিমবঙ্গ গেটওয়ে হয়ে দাঁড়িয়েছে, আধার কার্ড ভোটার কার্ড এখান থেকে ফলস বানিয়ে তারা দিল্লি মুম্বাইতে কাজ করছে আর আতঙ্কবাদী কার্যকলাপ করছে, যার প্রমাণ, যার একটা এক্সাম্পল হচ্ছে এই মুর্শিদাবাদের নিম গ্রামের বাসিন্দা মইনুল হাসান। আর কিছু চাই? এনআইএ টিম এখন মুর্শিদাবাদে ঘুরে বেড়াচ্ছে, অর্থাৎ পশ্চিমবঙ্গে ঘুরে বেড়াচ্ছে, বিস্ফোরক খুঁজছে, মানে কোথায় আছে, কোথায় রেখেছে, তারা বিভিন্ন জায়গায় লুকিয়ে লুকিয়ে রেখেছে, যে আতঙ্কবাদী কার্যকলাপ চলছে তারা খুঁজে বেড়াচ্ছে। তারই মধ্যে কেন্দ্রীয় সরকারের দিক থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় আজকে একটি প্রস্তাব পাশ করা হয়েছে, যেখানে এটা বলা হয়েছে যে হ্যাঁ, দিল্লির বিস্ফোরক সন্ত্রাসের হামলা হয়েছে। পাকিস্তান অলরেডি নিউজ করতে লেগেছে যে সন্ত্রাস না, এটা দিল্লিতে তো সিএনজি ব্লাস্ট হয়েছে। তো সেই পাকিস্তানের এবার কাল নাচছে, কারণ এইবার মন্ত্রিসভায় প্রস্তাব পাস করা হলো যে হ্যাঁ, দিল্লির যে বিস্ফোরণ হয়েছে সেটা আতঙ্কবাদী হামলা ছিল, যেখানে অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে দায়ীদের, যারা দোষী, তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ব্যবস্থা নেওয়া অলরেডি স্টার্ট হয়ে গেছে। দাঁড়ান, আগে বাড়ির শত্রুদের থেকে তো নিজেকে বাঁচাতে হবে, আগে বাড়ির শত্রুদের খোঁজা হোক, তারপর আশা রাখবো যে জঙ্গি হামলা যে করেছে তাদের বিরুদ্ধেও বড় অ্যাকশন নেওয়া হবে। আমার এখনো দুঃখ যে কালকে মমতা ব্যানার্জি 1 ঘন্টার স্পিচ দিলেন, 1 ঘন্টা ধরে ডায়লগ মারলেন, কিন্তু একবারও 5 মিনিট কি 2 মিনিটের জন্য দিল্লিতে যে সমস্ত নির্দোষরা মারা গেছে তাদের জন্য শোক পালন করেননি। কারণ তিনি মুখ খুললে তো হয়তো বিএসএফ কে গাল দেবেন, নয় কেন্দ্র সরকারকে গাল দেবেন। তো আমার মনে হয় যে ওনার যে এজেন্সি কাজ করে সেখান থেকে বলাই ছিল যে এই এত ইম্পর্টেন্ট ম্যাটারে আপনার হাত দেওয়ার দরকার নেই। আর আমাদের রাজ্য এমন একটা সরকার চালাচ্ছেন যে সত্যি নিজের বুদ্ধি ইউজ না করে এবং কি করা উচিত সেটাকে না ভেবে তিনি হাতই দেননি, তিনি চর্চাই করেননি। এর থেকে লজ্জার আর কি হতে পারে, যেখানে মুখ্যমন্ত্রী নিজের মুখে বলেন যে আমাকে তো স্বাস্থ্যের জন্য অনেক সময় ভালো ভালো বুদ্ধির চন্দ্রিমা দিয়ে থাকেন। তাহলে একজন অর্থমন্ত্রী তিনি স্বাস্থ্য সম্পর্কে বোঝাচ্ছেন, মানে এর থেকে লজ্জার আর ভয়ঙ্কর পরিস্থিতি রাজ্যের হতে পারে না। আমি আবারও বলছি, দিল্লির বিস্ফোরকে যোগসূত্র পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গ, মুর্শিদাবাদ জেলায় এনআইএ টিম ঘুরছে। পুরো বিষয়টার দিকে অতি অবশ্যই আমার নজর থাকবে। বাকি আপনাদের মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানে এন্ড করবো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।